আসসালামু আলাইকুম। বাঁধাকপির তো অনেক পরোটা খেয়েছেন, একবার এটা বানিয়ে দেখুন। বাঁধাকপির এই পরোটার স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে। আর এই সিজনে বাঁধাকপির এই পরোটার তো কোনো তুলনায় হয় না। যাকে খাওয়াবেন সে কিছুতেই বিশ্বাস করবে না এটা বাঁধাকপি দিয়ে বানানো হয়েছে। খেতে এতটাই মজা হয়ে থাকে। তো এখানে আমি বাঁধাকপি নিয়েছি। তো বাঁধাকপিটাকে আমি ছিলে দুভাগে ভাগ করে নিচ্ছি, মানে উপরে একটা পাতা ছিঁড়ে ফেলে দিলাম। তারপর বাঁধাকপিটাকে দুভাগে ভাগ করে নিয়ে একটা ভাগ রেখে দিলাম, আর একটা ভাগ দিয়ে আমি আজকে পরোটাটা বানিয়ে নিব। এর জন্য এই ভাগটাকে আমি এখন খুব ভালো করে কুচি করে নিব। একদম পেঁয়াজ যেমন কুচি করা হয় ঝুরি ঝুরি করে, ঠিক সেইভাবে কুচি করে নিতে হবে। একদম মিহি কুচি করলে খুব ভালো হয়। তো আমি নাইফ দিয়ে একদম মিহি করে ঝুরি ঝুরি করে কুচি করে নিচ্ছি। তো আপনারা যে পরিমাণ পরোটা বানাবেন সেই পরিমাণই বাঁধাকপিটা কেটে নেবেন। তো আমি সেইভাবেই বাঁধাকপিটা কেটে নিচ্ছি। আর সবটুকু বাঁধাকপি কেটে আমার এতটুকু হয়েছে। এখন আমি রান্নায় চলে যাচ্ছি। তো বাঁধাকপিটা দেখতে পাচ্ছেন কতটা ঝুরি ঝুরি হয়েছে। তো চুলায় প্যান বসিয়ে দিয়ে আমি তেল দিয়ে দিলাম অল্প করে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটু বেশি পরিমাণে দিয়েছি। আর পেঁয়াজ কুচিটাকে আমি হালকা নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। আর পেঁয়াজ কুচিটা যখন একদম নরম হয়ে আসবে সেই পর্যায়ে আমি রসুন বাটা দিয়েছি আধা চা চামচের মতো। আর রসুন বাটা দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ ভেজে নিয়েছি। এতে করে রসুন বাটার যে ভাজা ফ্লেভারটা এটা অনেক বেশি ভালো লাগবে। এখন আমি এর মধ্যে দিয়েছি আধা চা চামচ আদা বাটা। আর আদা বাটা দেওয়ার পর জাস্ট নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। জাস্ট আদা বাটার কাঁচা স্মেলটা চলে গেলেই হয়ে যাবে। এখন এর মধ্যে আমি ধনে গুঁড়ো দিচ্ছি অল্প পরিমাণে, সামান্য একটু জিরার গুঁড়া দিয়েছি। তারপর এর মধ্যে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া, তারপর দিচ্ছি গরম মশলা গুঁড়া খুবই অল্প পরিমাণে, তারপর দিয়েছি লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এখন আমি মশলাটা তেলের মধ্যে একটু ভেজে নেওয়ার পরে সামান্য একটু পানি দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় আর মশলাটা একটু কষানো হয়। তো পানি দেওয়ার পরে নেড়ে চেড়ে নিলাম। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপিটা। আর অবশ্যই বাঁধাকপিটা একদম ঝুরি ঝুরি করে নেবেন। তারপর এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম, অল্প করে লবণ দিচ্ছি, কারণ বাঁধাকপি রান্নার পরে একদম অল্প হয়ে যায়, তখন বোঝা যায় না লবণের পরিমাণটা কেমন হবে। তো আমি এই মশলার মধ্যে বাঁধাকপিটাকে কিছুক্ষণ ভেজে নিব। জাস্ট কয়েক মিনিট বাঁধাকপিটাকে এভাবে মশলার মধ্যে ভেজে নিয়েছি। এখন আমি বাঁধাকপিটাকে 5 মিনিটের জন্য চুলা আঁচটা একদম কমিয়ে রেখে ঢাকনা দিয়ে বসিয়ে রাখছি। তো 5 মিনিট পরে ঢাকনাটা খুলে এখন আমি বাঁধাকপিটাকে এর মধ্যে ভেজে নিব। বাঁধাকপিটা আমি এমনভাবে রান্না করছি যাতে বাঁধাকপিটা খাওয়ার সময় কেউ বুঝতে না পারে যে এটা বাঁধাকপি দিয়ে বানানো হয়েছে। এটা কিন্তু এভাবে রান্না করলে একদমই অন্যরকম একটা টেস্ট হয়। আর মনে হবে যে আমি পেঁয়াজের কোনো পুর খাচ্ছি এরকম মনে হবে। তো বেশ কিছুক্ষণ আমি ভেজে নিব। আর বাঁধাকপির মধ্যে কিন্তু অনেকটা পানি বেরিয়ে যায়, তাই খুব ভালো করে রান্না করতে হবে যাতে পানিটা পুরোপুরি শুকিয়ে যায়। দেখেন আমি কিন্তু খুব ভালো করে শুকিয়ে নিয়েছি আর কালারটা দেখতে পাচ্ছেন এমন হবে। আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর এখানে আমি 1 কাপ আর 1/4 কাপ নিয়েছি ময়দা বাটির মধ্যে। তারপর সামান্য একটু লবণ দিলাম। তারপর আমি চিনি দিয়েছি এখানে 1 চা চামচের একটু কম, আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। তারপরে আমি 1 টেবিল চামচ দিয়েছি তেল। এখন আমি হাত দিয়ে খুব ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি। আর চিনিটা যদি দেন তাহলে কিন্তু এই নাস্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে বা পরোটার টেস্ট অনেক বেশি ভালো হয়। তো আমি এখন খুব ভালো করে হাত দিয়ে মেখে মেখে তেল ময়দা সব কিছু মিক্সড করে নিয়েছি। আর যখন এরকম দলা পাকানো যাবে মনে করবেন যে তেলটা ময়দার সাথে ভালোভাবে মিশে গিয়েছে। তো এখন আমি এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা খামির বানাচ্ছি। আমরা সাধারণত যেভাবে পরোটার খামির বানাই ঠিক সেভাবে বানিয়ে নিতে হবে। খুব বেশি শক্ত হবে না বা খুব বেশি নরম হবে না। তাই অল্প অল্প করে পানি দিয়ে আমি খামিরটা বানিয়ে নিচ্ছি আর খুব ভালো করে মথে নিচ্ছি। আর অবশ্যই অল্প অল্প করে পানি অ্যাড করব যাতে একেবারেই নরম না হয়ে যায়। তো অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে খুব ভালো করে মথে আমি একটা খামির বানিয়ে নিয়েছি। আর অবশ্যই খুব ভালো করে একটু মথে নেবেন। দেখেন খামিরটা কিন্তু খুব বেশি শক্ত হয়নি আবার খুব বেশি নরমও হয়নি। আমি খুব ভালো করে মথে নিয়েছি। এখন আমি খামিরটাকে জাস্ট 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। দেখতে পাচ্ছেন খামিরটা কেমন হয়েছে। তারপর একটু সামান্য তেল দিয়ে পুরো খামিরের গায়ে লাগিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 15 মিনিট। আর 15 মিনিট পরে দেখবেন যে খামিরটা আরও অনেক বেশি সফট হয়ে গিয়েছে। দেখেন খামিরটা কতটা সফট হয়েছে। এখন আমি খামিরটা একটা বোর্ডের মধ্যে তুলে নিচ্ছি। আর একটু খামিরটাকে মথে নিব সফট করার জন্য। এরপর আমি এই খামির থেকে লেচি কেটে নিব। আর এই খামির থেকে আমি 5টার মতো লেচি কেটে নিচ্ছি। আমি খুব বেশি বড় করব না, একটু ছোট ছোট করেই পরোটাগুলো বানাবো। তো আমি একটা লেচি নিয়েছি আর বাকিগুলো বাটির মধ্যে তুলে রেখেছি, ঢেকে রাখতে হবে অবশ্যই। তারপর একটা লেচির মধ্যে আমি ময়দা ছড়িয়ে দিয়ে পাতলা করে রুটি বেলে নিচ্ছি। অবশ্যই ময়দা ছড়িয়ে দিয়ে বেলে নেবেন, তাহলে অনেক বেশি পাতলা করতে পারবেন আর বোর্ডের মধ্যে লেগেও যাবে না। তাই আমি বেশ অনেকটা ময়দা ছড়িয়ে দিয়ে একদম পাতলা করে একটা রুটি বেলে নিচ্ছি। একটু বড় করে রুটিটাকে বেলে নিচ্ছি।
তো একটু পাতলা করে রুটিটা বেলে নেবেন, আর নিচে যদি ময়দা ছড়িয়ে দিয়ে বেলে নেন তাহলে রুটিটা কখনোই লেগে যাবে না। তো এখন আমি এর মধ্যে তেল দিয়ে দিলাম 1 চা চামচের মতো, তারপর হাত দিয়ে পুরো রুটির গায়ে তেলটা ছড়িয়ে দিলাম। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ময়দা, খুবই অল্প করে ময়দা পুরো রুটির গায়ে ছড়িয়ে দিচ্ছি। তারপর হাত দিয়ে একটু ট্যাপ করে দিয়েছি। তারপর বাঁধাকপির যে পুরটা বানিয়েছিলাম সেটা রুটির শেষের দিকে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই পুরটাকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। এরকম লম্বা করে পুরটা দিয়ে নিয়েছি। তারপর আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কি করছি। শেষ মাথাটা এভাবে একটু চেপে চেপে একদম সমান করে দিয়েছি। তারপর একটা নাইফ দিয়ে একটু দূর থেকে এভাবে দাগ কেটে কেটে পুরো রুটিটাকে চিকন চিকন করে কেটে নিচ্ছি। তবে শেষের দিকে আর উপরের দিকে কিন্তু কাটছি না, উপরের দিকে কিছুটা বাকি রাখছি, শেষের দিকেও কিছুটা বাকি রাখছি। দেখতেই পাচ্ছেন পুরো রুটি কেটে ফেললে কিন্তু ফোল্ড করে নিতে কষ্ট হবে। তারপর দেখেন আমি কিভাবে ফোল্ড করে নিচ্ছি। এভাবে ধরে পুরো রুটিটাকে রোল করে নিব, শেষের দিকে চেপে চেপে রোলটা করে নিতে হবে। তারপর আমি দেখতে পাচ্ছেন শেষ মাথাটা এভাবে ধরে নিয়ে এসে পুরো রুটির মধ্যে সেট করে নিলাম। এরপর শেষ থেকে এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে নিচ্ছি আর নিচের দিকে এভাবে দিয়ে সেট করে নিচ্ছি। তারপর আলতো করে হাত দিয়ে চেপে দিচ্ছি। আর প্রত্যেকটা পরোটা এভাবে প্রথমে বানিয়ে নিব সবগুলো একসাথে, তারপর আমি এটাকে বেলে নিব। তো এভাবেই সব বানিয়ে আমি বাটির মধ্যে তুলে নিয়েছি। সেমভাবে আবারও ময়দা দিয়ে আর একটা বড় সাইজের রুটি বানিয়ে নিলাম। আর রুটিটা অবশ্যই পাতলা করে বানাবেন, আবার খুব বেশি পাতলা করবেন না যাতে ছিঁড়ে যায়। তো আমি মোটামুটি পাতলা করে বড় করে রুটি বেলে নিয়েছি। আবারও সেমভাবে তেল দিলাম, তারপরে উপরে ময়দা ছড়িয়ে দিলাম, আবারও সেমভাবে শেষের দিকে পুর দিয়ে ঢেকে দিলাম। তারপর আবারও নাইফ দিয়ে দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি। দেখেন আমি কিন্তু পুরো রুটিটা কেটে ফেলছি না, উপরে আর নিচের দিকে কিছুটা অংশ রেখে দিচ্ছি। আর এরকম চিকন চিকন করে কিন্তু এভাবে কেটে নিতে হবে। তো পুরো রুটিতে আমি সেমভাবে এভাবে ধরে ধরে কেটে নিয়েছি। তারপর আবারও সেমভাবে আমি ফোল্ড করে নিচ্ছি। তো পুরো রুটিটা আমি এভাবে ফোল্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন। তারপর আবারও পেঁচিয়ে নিচ্ছি আর রুটির প্রথমের দিকের মাথাটা নিচের দিকে এভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব সুন্দরভাবে আলতো করে চাপ দিয়ে সেট করছি। খুব জোরে চাপাচাপি করবেন না, আলতো করে চাপ দিয়ে সেট করে নিয়েছি। তো আমি দেখেন এভাবে কিন্তু সবগুলো বানিয়ে নিয়েছি। আর বানিয়ে আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। আর প্রথমে যেটা বানিয়েছি সেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি। এটা কিন্তু আর বেলে নেওয়া যাবে না। তো এটাকে আমি হাত দিয়ে খুবই আলতো করে চেপে চেপে সেট করে নিচ্ছি। অবশ্যই খুবই আলতো করে চাপ দিতে হবে আর মাঝের দিকে চাপ দিতে হবে, শেষের দিকে বেশি চাপাচাপি করা যাবে না। খুবই আলতো করে শেষের দিকে চাপ দিলেই হবে। এটা এতটা সফট হয়ে যায় যে আলতো করে চাপ দিলেই ছড়িয়ে যাবে। আর অবশ্যই মাঝের দিকটা চেপে চেপে ছড়িয়ে দিতে হবে। তো সেমভাবে আপনাদের আবারও দেখাচ্ছি। দেখেন আমি মাঝের দিকটা এভাবে টেনে টেনে সেট করে নিচ্ছি। আর শেষের দিকটাতে আমি বেশি চাপাচাপি করব না, কারণ শেষের দিকটায় কিন্তু পুর থাকে, বেশি চাপাচাপি করলে ফেটে যেতে পারে। তবে হালকা একটু ফেটে গেলেও সমস্যা হবে না, এটা ভাজার সময় এমনি সেট হয়ে যাবে। তো দেখেন আমি মাঝখানটা দিয়ে এরকম ছোট ছোট করে পরোটা বানিয়ে নেওয়ার পরে প্যান বসিয়ে রেখেছিলাম চুলায়, তার মধ্যে একটা দিয়েছি। আর এগুলো কিন্তু একটু ছোটই হবে আর একটু ভারী হবে, যেহেতু ভাজার পরে এর থেকে অনেকগুলো লেয়ার বের হবে, তাই এটাকে খুব বেশি বড় করা যাবে না। তো পরোটার এপিঠ আর ওপিঠ ভালো করে সেঁকে নিব। খুব ভালো করে সেঁকে নেওয়ার পর আমি তেল দিয়ে দিয়েছি। এখন তেলের মধ্যে মচমচে করে ভেজে নিব, হালকা করে চেপে চেপে ভেজে নিতে হবে। অবশ্যই মাঝের দিকটাতে চাপ দিব, সাইডে চাপ দিব না। মাঝের দিকটাতে আমি চেপে চেপে সুন্দর করে ভেজে নিব। আর মাঝের দিকটা কিন্তু কিছুটা ফুলে যাবে, সো আপনারা মাঝের দিকটাতেই চেপে চেপে মচমচে করে পরোটাগুলোকে ভেজে নেবেন। একটু সময় নিয়ে পরোটাগুলোকে ভেজে নেবেন। দেখেন কত সুন্দরভাবে ভাজা হচ্ছে আর কত সুন্দর একটা কালার চলে এসেছে। তো আমি অল্প করে তেল দিয়ে পরোটাগুলোকে ভেজে নিচ্ছি আর মাঝের দিকটা কিন্তু বেশ ফুলে যাচ্ছে। তো এই পরোটাগুলো এভাবে একটু সময় নিয়ে খুব সুন্দর ক্রিস্পি করে ভেজে তুলে নিচ্ছি। তো আমার কিন্তু পরোটা ভাজা হয়ে গিয়েছে, আমি পরোটাটা তুলে নিব। আর সাইড দিয়ে দেখেন একটু বেরিয়ে যাচ্ছে, তাতে কিন্তু কোনো সমস্যাই হবে না। তো সেমভাবে আমি আরও একটা পরোটা দিয়ে দিয়েছি। আবারও আমি এপিঠ ওপিঠ সুন্দরভাবে ভেজে নিয়ে তেল দিয়ে খুব সুন্দরভাবে মচমচে করে সুন্দর একটা কালার করে ভেজে তুলে নিচ্ছি। এই পরোটাগুলোর ঘ্রাণ এত সুন্দর হয়ে থাকে যে এই পরোটা খাওয়ার জন্য তো অন্য কোনো কিছুর প্রয়োজন নেই। আর খেতে এত মজা যে একটা খেলে আরও একটা খেতে ইচ্ছে করবে। আমি দেখেন চেপে চেপে খুব সুন্দর মচমচে করে সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি। তো আমি সব কটাই ভেজে তুলে নিয়েছি। এই পরোটাগুলো সত্যি খেতে অসম্ভব মজা।
আপনারা তো অনেকভাবেই বাঁধাকপির পরোটা খেয়েছেন, একবার এভাবে বাসায় বানিয়ে দেখবেন। বিশ্বাস করুন এই পরোটা একটা খেলে আপনার আরও একটা খেতে ইচ্ছে করবে। আর দেখতেই পাচ্ছেন এটার কতগুলো লেয়ার হয়েছে। আর এই পুরটা দিয়ে পরোটা খেতে এত মজা, আপনি যখন অন্য কাউকে খাওয়াবেন সে তো কোনোভাবেই বিশ্বাস করবে না যে এটা বাঁধাকপি দিয়ে বানানো হয়েছে, কারণ খাওয়ার সময় বোঝা যায় না যে এটা পেঁয়াজ না বাঁধাকপি। তো আশা করছি আমার এই বাঁধাকপির পরোটা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আপনারা অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখবেন, সকাল বিকালের নাস্তায় কিন্তু একদম জমে যাবে। তো রেসিপিটা ভালো লাগলে প্লিজ রেসিপিটাতে একটা লাইক দিতে ভুলবেন না। আর এমন আরও রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।